আজ আমরা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী লেখা নিয়ে কথা বলবো। হ্যাঁ, উৎসটার নামটাও বেশ চোখা। গণতন্ত্র মুক্তি নামক বিষ। ঠিক, শিরোনামটাই তো বলে দেয় অনেক কিছু। প্রচলিত গণতন্ত্র, বিশেষ করে এই যে রাজনৈতিক দলের ভূমিকা, এটার বেশ কড়া সমালোচনা, তাই না? একদম। এই উৎসের মূল কথাটা হলো, আমরা গণতন্ত্রকে ভাবি মুক্তির পথ, কিন্তু এই লেখা বলছে এই ব্যবস্থা দলগুলো আসলে বিভেদ তৈরি করে, সংঘাত বাড়ায়। তো আজকে আমরা এই লেখার ভেতরের যুক্তিগুলো আর যে সমাধানের কথাও বলা হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখতে চাই। আসুন একটু তলিয়ে দেখি। অবশ্যই। উৎসটা শুরুতেই একটা বেশ বড় দাবি করছে। বলছে গণতন্ত্র আসলে বিভেদ তৈরি করে। বিভেদ? কিন্তু কিভাবে? ওই যে রাজনৈতিক দলগুলো, তারা নাকি জনগণকে নানান ভাগে ভাগ করে ফেলে নিজেদের স্বার্থে। আচ্ছা। আর এই ভাগাভাগি থেকেই শুরু হয় সংঘাত, মারামারি, হানাহানি পর্যন্ত গড়ায়। লেখক এখানে গ্রামের সাধারণ অভিজ্ঞতাকে টেনে এনেছেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সর্বত্র একই চিত্র। হ্যাঁ, উনি এটাই বোঝাতে চেয়েছেন। আর দেখুন, নির্বাচন প্রক্রিয়া নিয়েও একটা বড় প্রশ্ন তুলেছেন উনি। কি রকম? বলছেন যে আমরা ভাবি জনগণ ভোট দিয়ে নেতা বাছছে, কিন্তু আসলে কি তাই? তো কি হচ্ছে তাহলে? জনগণ তো শুধু দল থেকে ঠিক করে দেওয়া একজনকে ভোট দেওয়ার সুযোগ পায়, ব্যাস। পছন্দটা দলের, জনগণের নয়। ঠিক। লেখক এটাকে বলছেন একটা শুভঙ্করের ফাঁকি। আসল ক্ষমতাটা দলের হাতেই থাকছে। আর এখানে একটা বেশ মারাত্মক দাবি করা হয়েছে। দেশের প্রায় ৮০% অভ্যন্তরীণ সহিংসতার জন্য নাকি এই রাজনৈতিক দলগুলোই দায়ী। বলেন কি? ৮০%? এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বিরাট অভিযোগ। প্রচলিত ধারণাকে একেবারে ধাক্কা দেওয়ার মতো। এই যে নির্বাচনের ফাঁকির কথা বললেন, এর সাথে কি সংবিধানের বিষয়টা জড়িত? কারণ লেখাটাতে একটা অদ্ভুত স্ববিরোধিতার কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। একদিকে বলা হচ্ছে জনগণই সব ক্ষমতার মালিক, আবার সেই জনগণকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আর নামলেই রাষ্ট্রের হাতে, তাদেরই নির্বাচিত প্রতিনিধির বাহিনীর হাতে মর খেতে হচ্ছে, গুলিও চলছে। এটা কেমন হলো? এই বিরোধাভাসটার সূত্র ধরেই সংবিধানের প্রসঙ্গে আসা হয়েছে। উৎস বলছে সংবিধান তো আসলে মানুষই বানিয়েছে। তো আর শাসক শ্রেণী এলিটরা প্রায় নিজেদের সুবিধামতো এটাকে বদলে ফেলে। যেমন একটা খুব চালু উদাহরণ দেওয়া হয়েছে এখানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মনে আছে তো? হ্যাঁ, নির্বাচনের সময় নিরপেক্ষতার জন্য। ঠিক। তো সেটা একসময় আনা হলো, আবার পরে শাসক দল নিজেদের সুবিধা হবে না দেখে সেটা তুলেও দিল। আচ্ছা। উৎস বলছে এখানে মূল উদ্দেশ্য ছিল নিজেদের নির্বাচনী সুবিধা নিশ্চিত করা। জনগণের ইচ্ছাটা বড় ছিল না। ব্যাপারটা বেশ জটিল। সংবিধানের আলোচনার পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গটাও তো খুব জোর দিয়ে বলা হয়েছে, তাই না? অবশ্যই, খুব জোরালোভাবে বলা হচ্ছে নির্বাচনে নেতারা যে অংশের টাকা খরচ করেন, হ্যাঁ, সে তো আমরা দেখি। সেই টাকার অঙ্কটা তাদের বলিধ আয়ের সাথে নাকি কোনোভাবেই মেলে না। প্রশ্ন হচ্ছে এত টাকা আসে কোত্থেকে? সেটাই তো, মানেটা কি দাঁড়ালো? উৎস সরাসরি বলছে এর উৎস রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, ক্ষমতায় গিয়ে বা ক্ষমতা ব্যবহার করে জনগণের টাকা আত্মসাৎ করা। ও, খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। তো এইসব সমস্যার পর উৎস কিছু সমাধানের কথাও বলেছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। কি ধরনের সমাধানের কথা বলা হচ্ছে? প্রথম প্রস্তাবটাই বেশ বৈপ্লবিক বলা যায়। রাজনৈতিক দলবিহীন নির্বাচন ব্যবস্থা। দলবিহীন? কোনো দল থাকবে না? হ্যাঁ, প্রতীকের বদলে সরাসরি ব্যক্তিকে দেখে ভোট দেওয়া, তার যোগ্যতা বিচার করে। উদ্দেশ্যটা কি? উৎস আশা করছে এতে নেতারা ওই দলীয় কোন্দলের ঊর্ধ্বে উঠতে পারবেন, দেশের সার্বিক উন্নয়নে মন দেবেন, আর রাজনৈতিক সহিংসতাও নাকি কমবে। কিন্তু দল না থাকলে মানুষ ঠিক লোককে চিনবে কি করে এত প্রার্থীর মধ্যে থেকে? এখানেই কি দ্বিতীয় প্রস্তাবটা আসছে? ঠিক ধরেছেন। দ্বিতীয় প্রস্তাবটা প্রার্থী বাছাই নিয়ে। উৎস বলছে শুধু সৎ আর যোগ্য ব্যক্তিদেরই প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত। সৎ আর যোগ্য, কিন্তু মাপকাঠিটা কি? এখানেই একটা নির্দিষ্ট মানদণ্ডের কথা বলা হয়েছে, একটু অন্যরকম। উৎস যুক্তি দিচ্ছে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন, যেমন ধরুন প্রত্যয়িত হাফেজ, মুফতি বা অন্য ধর্মের ক্ষেত্রে পুরোহিত, পাদ্রী। আচ্ছা, ধার্মিক ব্যক্তিরা। হ্যাঁ, উৎস মনে করছে এই ধরনের ব্যক্তিরা সাধারণত জাগতিক লোভ লালসা থেকে একটু দূরে থাকেন বা থাকার চেষ্টা করেন, তাই তাদের দুর্নীতি করার সম্ভাবনা কম।
মানে নির্দিষ্ট ধর্মীয় আর শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, এই দুটোকেই প্রার্থী হওয়ার একটা মানদণ্ড করার প্রস্তাব করা হয়েছে, যাতে দুর্নীতিবাজ বা অযোগ্য লোকেরা সহজে ক্ষমতার কাছে ঘেঁষতে না পারে। এটা তো বেশ বিতর্কিত একটা প্রস্তাব হতে পারে। অবশ্যই এটা উৎসের নিজস্ব প্রস্তাবনা, এর কার্যকারিতা নিয়ে নানা মত থাকতেই পারে। তাহলে যদি সংক্ষেপে বলি, এই উৎস গণতন্ত্রের দলীয় ব্যবস্থা, সংবিধানের সীমাবদ্ধতা আর রাজনৈতিক দুর্নীতির কড়া সমালোচনা করছে। হ্যাঁ, আর বিকল্প হিসেবে দলবিহীন নির্বাচন আর নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন, বিশেষ করে ধর্মীয়ভাবে শৃঙ্খলাপরায়ণ ব্যক্তিদের নেতৃত্বে আনার কথা বলছে। একদম। আর লেখাটা শেষে একটা বেশ মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের সবার জন্য। কি প্রশ্ন? যে ব্যবস্থা এত সমস্যা তৈরি করছে বলে মনে হচ্ছে, সমাজ কি সেই ব্যবস্থাকে প্রশ্ন করার বা দরকার হলে ত্যাগ করার সাহস রাখে? গভীর প্রশ্ন। এই উৎসের বিশ্লেষণটা প্রচলিত অনেক ভাবনাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয়। শাসন ব্যবস্থা আর সমাজে এর প্রভাব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এখানেই এর গুরুত্বটা আমার মনে হয়।